সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। বায়োলজি প্লাস পরিবারের পক্ষ থেকে আজকের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রাণীবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক ও শোষণ এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের আজকের টপিকের মূল বিষয়বস্তু হলো যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। এই টপিকটি আমাদের সিকিউ এবং এমসিকিউ উভয় ধরনের প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের আলোচনাটুকুন অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে শুনব এবং প্রত্যেকটি পয়েন্ট আমরা খাতায় নোট আউট করব। প্রথমেই বোর্ডে আমরা যে ছবিটি দেখছি সেই ছবিটির মাধ্যমে আমরা যকৃতের অবস্থানটা একটু নির্ণয় করব, যা একেবারে প্রাথমিক ক্লাসে তোমাদের সামনে উল্লেখ করেছিলাম। সো আমরা একটু রিভাইজ করার চেষ্টা করছি। খেয়াল করো, এটা হচ্ছে লিভার, তোমরা দেখতে পাচ্ছ, এবং লিভারের পিছনের পৃষ্ঠে নিচের দিকে দেখো গল ব্লাডার বা পিত্তথলি সংযুক্ত আছে। আমরা ডায়াফ্রামকে চিহ্নিত করেছি, স্টোমাককে চিহ্নিত করা হয়েছে, ডিওডেনাম এবং রাইট কিডনি তোমরা দেখতে পাচ্ছ। সো ওভারঅল ছবি থেকে যকৃতের অবস্থান কিন্তু আমাদের কাছে একেবারে পরিষ্কার। খেয়াল করো, যকৃত হচ্ছে ডায়াফ্রামের নিচে, তার মানে ডায়াফ্রামের নিচে কি রয়েছে? উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি রয়েছে। সো এটার অবস্থান হচ্ছে অ্যাবডোমেনে বা উদর গহ্বরে, কেমন, এবং সেটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার নিচে। আমরা আরও দেখতে পাচ্ছি স্টোমাক অর্থাৎ পাকস্থলীর কোন পাশে? খেয়াল করো, পাকস্থলী কিন্তু ডান পাশে অবস্থান করছে, কেমন, এবং এই যে অভিন্ন পিত্তনালী ডিওডেনামের সাথে সংযুক্ত হয়েছে, তোমরা নিশ্চয় নামটা মনে আছে, যে জায়গায় সংযুক্ত হয় সেটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারে সংযুক্ত হচ্ছে। এদিকে আরেকটা পয়েন্ট নিচে কি রয়েছে খেয়াল করো, আমরা জানি যে আমাদের দুইটা কিডনি, একটা লেফট অ্যান্ড একটা হচ্ছে রাইট কিডনি। তাহলে লিভারটা হচ্ছে রাইট কিডনির ওপরে, কেমন। তো এই হচ্ছে মোটামুটি যকৃতের অবস্থান। আমি আবার রিপিট করছি, ডায়াফ্রামের নিচে উদর গহ্বরে, পাকস্থলীর ডান পাশে এবং রাইট কিডনি অর্থাৎ ডান বৃক্কের ওপরে হচ্ছে আমাদের লিভারের অবস্থান। এবং প্রাথমিক ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে যকৃৎ হচ্ছে মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় গ্রন্থি, কেমন, যা দেহের মোট ওজনের 3 থেকে 5%। দেহের মোট ওজনের 3 থেকে 5%। আমরা জানি যে যকৃতে বিভিন্ন ধরনের জৈবনিক কাজ সম্পাদন হয়ে থাকে। উল্লেখ্য প্রায় 5 শতাধিক জৈবনিক কাজ কিন্তু যকৃতে সংগঠিত হয়ে থাকে। তাহলে 5 শতাধিক বা 500 ধরনের জৈবনিক কাজ সম্পন্ন হয়ে থাকে। তাই যকৃতকে আমরা জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি বলে থাকি, কেমন। এছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড প্রভৃতি যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলোর প্রধান বিপাকীয় স্থল হচ্ছে যকৃৎ। প্রধান বিপাকীয় স্থল হচ্ছে যকৃৎ, কেমন। আর যকৃৎকে মৃত কোষের কি বলা হয়? কবরস্থান বলা হয়। কবরস্থান বা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়, কেমন, পোতাশ্রয় বলা হয়। বেশ কিছু বইয়ে এই শব্দটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো কি বলা হয়? মৃত কোষসমূহের কবরস্থান বা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়, কেমন। তাহলে পুরো বক্তব্যগুলোকে যদি আমরা সামারাইজ করে নিয়ে আসি, দেখো কি হচ্ছে যে যকৃৎ হচ্ছে দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। মোট ওজনে কত পার্সেন্ট? 3 থেকে 5%। এখানে প্রায় 5 শতাধিক জৈবনিক কাজ সম্পাদন হয়, তাই এটাকে জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। এছাড়াও কি বলছি আমরা, যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের প্রধান বিপাকীয় স্থল এবং মৃত কোষের কি কবরস্থান, তাই এটাকে আমরা কি বলছি? জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলে থাকি, কেমন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে। টপিক দেখতে পাচ্ছি যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। আলোচনার শুরুতেই তোমাদেরকে একটি বিষয় আমরা উপস্থাপন করতে চাই, সেটি হলো এই টপিক থেকে সাধারণত সিকিউ গয়ে প্রশ্ন এসে থাকে, যার মান হচ্ছে মাত্র 3।
দেখো 3 মার্কের একটা প্রশ্ন উত্তর লেখার কিন্তু একটা লিমিটেশন আছে, একটা কিন্তু টাইম আছে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কলেবরে 100% ইনফরমেশন দিয়ে কিভাবে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারবো, সেই বিষয়টি আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করে দেখাবো। তো চলো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি যকৃতের সঞ্চয় ভূমিকায়। তোমরা নিশ্চয়ই সম্প্রতি ঢাকায়া গালি বয় নামক একটি গান শুনে থাকবে। সেই গালি বয় দিয়ে আমরা আজকে যকৃতের সঞ্চয় ভূমিকা তোমাদের সামনে উল্লেখ করব। খেয়াল করো, গালি বয় ইজ ভেরি ফেমাস বয়। এই লাইনটি দিয়ে আমরা কি করব, যকৃতের সঞ্চয় ভূমিকা মনে রাখার চেষ্টা করব। খেয়াল করো, গার্লি বয়ের জি দিয়ে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়, বয়ের বিতে হচ্ছে রিজার্ভয়ার অফ ব্লাড, অর্থাৎ ব্লাড বা রক্ত সঞ্চয়, ভেরির ভিতে হচ্ছে ভিটামিন সঞ্চয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফেমাস বয়। খেয়াল করো, ফেমাসের এফ এ এম এই 3টি লেটার দিয়ে আমরা 3টি বিষয়কে চিহ্নিত করব। খেয়াল করো, ফেমাসের এফ দিয়ে হচ্ছে ফ্যাট বা চর্বি সঞ্চয়, এতে আমরা দেখব অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, এবং এম দিয়ে আমরা মনে রাখবো মিনারেল সঞ্চয়। আর সবশেষ বয়ের বি দিয়ে আমরা মনে রাখবো বাইল অথবা পিত্ত উৎপাদন ও সঞ্চয়। ওকে, তাহলে এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, এই পয়েন্ট দিয়েই কিন্তু খুব চমৎকারভাবে যকৃতের সঞ্চয় ভূমিকা বর্ণনা করা সম্ভব। আমি আবার বলছি, গার্লি বয় ইজ ভেরি ফেমাস বয়। এই লাইনটি দিয়ে আমরা মনে রাখবো গার্লির জিতে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়, এটা 1 নম্বর পয়েন্ট। তারপরে বয়ের বি দিয়ে হচ্ছে রিজার্ভার অফ ব্লাড, অর্থাৎ ব্লাড বা রক্ত সঞ্চয়, এটা 2 নম্বর পয়েন্ট। এরপরে আছে ভেরির ভি দিয়ে হচ্ছে ভিটামিন সঞ্চয়, এটি 3 নম্বর পয়েন্ট। এরপর ফেমাসের এফ দিয়ে হচ্ছে ফ্যাট বা চর্বি সঞ্চয়, এটি 4 নম্বর পয়েন্ট। এরপরে এ দিয়ে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, 5 নম্বর পয়েন্ট। এম এ হচ্ছে মিনারেল সঞ্চয়, 6 নম্বর পয়েন্ট। এবং সবশেষে বয়ের বি দিয়ে হচ্ছে বাইল সঞ্চয় বা পিত্ত সঞ্চয়। কেমন, এই পয়েন্টের আলোকে আমরা এখন কি করব, যকৃতের সঞ্চয় ভূমিকা উল্লেখ করব। 1 নম্বরে আমরা আলোচনা করব গ্লাইকোজেন সঞ্চয় নিয়ে। গ্লাইকোজেন সঞ্চয়, একটি ছবি তোমরা খেয়াল করো। আমরা এই ছবিতে প্রথমে একটি ক্ষুদ্রান্ত চিহ্নিত করলাম। ধরো এটা ক্ষুদ্রান্ত, সেখানে খাদ্য পরিপাকের পরে কি রয়েছে, আমরা গ্লুকোজ দেখতে পাচ্ছি। এই গ্লুকোজটি হেপাটিক পোর্টাল ভেন, এটির নাম দিলাম আমরা হেপাটিক পোর্টাল ভেন বা শিরার মাধ্যমে গ্লুকোজগুলো কোথায় প্রবেশ করবে, ধরো এটা হচ্ছে লিভার, তাহলে গ্লুকোজটা হচ্ছে লিভারে প্রবেশ করছে। কেমন, তাহলে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজ হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে সর্বপ্রথম লিভার বা যকৃতে পৌঁছে। কেমন, পৌঁছার পরে সেখানে একটি প্রক্রিয়া সম্পন্ন হয় যার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। মনে রাখবে, এই জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। আর এর আগে যেহেতু গ্লাইকো শব্দটা আসছে গ্লাইকোজেন থেকে, তার মানে এটি কোন প্রক্রিয়া বোঝাচ্ছে, গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা কিসে পরিণত হবে, গ্লুকোজ পরিণত হবে গ্লাইকোজেনে। ওকে, এবং এই প্রক্রিয়ায় একটি হরমোন সহায়তা করে, তার নাম তোমরা সবাই জানো ইনসুলিন। তাহলে ইনসুলিন নামক হরমোন এই প্রক্রিয়ায় কি করছে, সম্পন্ন হতে সাহায্য করছে। প্রয়োজনে
প্রয়োজনে এই গ্লাইকোজেন ভেঙে আবার কি উৎপন্ন হতে পারে, গ্লুকোজ উৎপন্ন হয়ে সেটি রক্তে যে শর্করার ভারসাম্য সে ভারসাম্যটা রক্ষা করতে পারে। সো আমরা দেখলাম যে যকৃৎ কিসে সাহায্য করছে, গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করছে। 2 নম্বরে আমরা চলে যাচ্ছি রিজার্ভয়ার অফ ব্লাড বা রক্ত সঞ্চয়। এই পয়েন্টে কেমন, প্লীহা এবং অন্ত্র থেকে আগত রক্তবাহিকা সমূহ হেপাটিক পোর্টাল শিরায় কি হয়, সংযুক্ত হয় এবং এর মাধ্যমে সেটি যকৃতে প্রবেশ করে। যদিও যকৃতে অনবরত রক্ত সরবরাহ বিদ্যমান থাকে, তথাপি এই রক্তবাহিকা সমূহ এবং এই যে হেপাটিক পোর্টাল শিরা রয়েছে এতে বিপুল পরিমাণে রক্ত কি থাকে, সঞ্চিত থাকে। মনে রাখবো লিভার বা যকৃতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত কি থাকতে পারে, সঞ্চিত থাকতে পারে। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে 1500 ঘন সেন্টিমিটার রক্ত কি হতে পারে, সঞ্চয় থাকতে পারে। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি ভিটামিন সঞ্চয়। এই পয়েন্টে যকৃৎ লিপিড দ্রবণীয় ভিটামিন যেমন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে লিপিড দ্রবণীয়, মনে রাখবো। এই সকল ভিটামিন মনে রাখার উপায় হচ্ছে অ্যাডেক। লিপিড দ্রবণীয় ভিটামিন সমূহ মনে রাখার উপায় হচ্ছে অ্যাডেক। কেমন, তাহলে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে লিপিড দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় হচ্ছে পানিতে বি ও সি। তাহলে লিপিড দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এবং পানিতে দ্রবণীয় ভিটামিন বি ও সি এবং ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড ইত্যাদি সঞ্চয় করা হচ্ছে আমাদের যকৃতের একটা অন্যতম কাজ। সো যকৃৎ এই ভিটামিনগুলো কি করে, সঞ্চয় করে রাখে এবং ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় আরবিসি উৎপাদনে কি করে, সাহায্য করে। এরপর 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ফ্যাট বা চর্বি সঞ্চয়। যে সকল শর্করা অর্থাৎ গ্লুকোজ আমাদের দেহে ব্যবহৃত হয় না অথবা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় না, সে সকল অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হবে, চর্বি বা ফ্যাটে পরিণত হয়ে আমাদের দেহে বা যকৃতে জমা থাকে। কেমন, তাহলে যকৃতে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চর্বি বা ফ্যাট সঞ্চয়। এরপরে আমরা বলেছিলাম গার্লি বয় ইজ ভেরি ফেমাসের এফ গেল, এবার হচ্ছে এতে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করা। ঠিক আছে, তাহলে যকৃৎ এই অ্যামিনো অ্যাসিড সঞ্চয়ও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তাহলে ফেমাস FAM। 6 নম্বর হচ্ছে এম দিয়ে আমরা মনে রেখেছিলাম মিনারেল সঞ্চয়, অর্থাৎ বিভিন্ন ধরনের যে মিনারেল খনিজ দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু যকৃৎ সঞ্চয় করে রাখে। এবং 7 নম্বরে আমরা বলেছিলাম বি দিয়ে আমরা মনে রেখেছিলাম বাইল সঞ্চয়। কেমন, আমরা জানি যে যকৃতের নিচের পিঠে কি রয়েছে, পিত্তথলি বা গল ব্লাডার রয়েছে। সেই গল ব্লাডার বা পিত্তথলিতে পিত্তরস বিদ্যমান। কি বিদ্যমান বলো, পিত্তরস বিদ্যমান। সেখানে মূল উপাদান হচ্ছে বাইল, আর এই বাইলটা সঞ্চিত থাকে সেই পিত্তাশয়ে, অর্থাৎ পিত্ত বা বাইল সঞ্চয় কি রয়েছে, যকৃতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই মোটামুটি যকৃতের সঞ্চয় ভূমিকার সারসংক্ষেপ। আমরা এখন চলে যাচ্ছি যকৃতের বিপাকীয় ভূমিকায়। বোর্ডে যকৃতের বিপাকীয় ভূমিকাসমূহ উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শর্করা বিপাক, এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন বিপাক এবং তারপর রয়েছে স্নেহ বিপাক। তার মানে 3টে শব্দের পাশেই কিন্তু বিপাক এই শব্দটি রয়েছে। তাহলে মনে রাখা খুব সহজ যে 3 বিপাক, এই কথাটা আমরা মনে রাখবো। কেমন, তাহলে কোন 3টা, শর্করা, প্রোটিন এবং হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের বিপাক ক্রিয়া সংগঠনে কার ভূমিকা রয়েছে, যকৃতের ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরবিসি উৎপাদন ও ভাঙন। আরবিসি উৎপাদন হবে এবং ভাঙন হবে এখানে হিমোগ্লোবিনের ভাঙন এবং হরমোনের ভাঙন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 ভাঙন দেখতে পাচ্ছি, তাই না।
সবগুলো নামের শেষে ভাঙন শব্দটা আছে। তাহলে আরবিসি উৎপাদন ও ভাঙন, হিমোগ্লোবিনের ভাঙন, হরমোনের ভাঙন। এরপরে দেখো দুটি উৎপাদন, পিত্ত উৎপাদন, তাপ উৎপাদন। তাহলে আমি লিখতে পারি যে 2 উৎপাদন, তাই না? ইচ্ছা করলে তুমি 3 উৎপাদনও বলতে পারো, কারণ আরবিসি উৎপাদন হচ্ছে। আর সবশেষে অপসারণ, দেখো টক্সিন বা বিষ অপসারণ আর রক্ত ব্যাকটেরিয়া মুক্ত করা, মানে রক্ত থেকে ব্যাকটেরিয়াকে অপসারণ করা বা মুক্ত করা। কেমন? তাহলে 2 অপসারণ। কেমন? তাহলে আমি কিন্তু এই থিমটা যদি মাথায় রাখি তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমার মনে থাকবে। কেমন? আর এই 10টি পয়েন্ট যদি আমি উল্লেখ করতে পারি সৃজনশীল গয়ের জন্য, মোর দ্যান এনাফ। কেমন? তাহলে দেখো 3 বিভাগ, কোন 3 জিনিসের বিভাগ হবে? শর্করা বিভাগ হবে, প্রোটিন বিভাগ হবে, আর স্নেহজাতীয় খাদ্যের বিভাগ সংগঠন হবে। এরপরে বলেছে 3 ভাঙন, আরবিসি উৎপাদন হবে এবং তার ভাঙন হবে, হরমোনের ভাঙন, হিমোগ্লোবিনের ভাঙন। 2টি জিনিস উৎপাদন হবে, পিত্ত উৎপাদন আর হচ্ছে তাপ উৎপাদন। এবং অপসারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টক্সিন বা বিষ অপসারণ এবং রক্ত ব্যাকটেরিয়া মুক্তকরণ। কেমন? এই সব ক্ষেত্রেই কিন্তু যকৃতের বিশেষ ভূমিকা রয়েছে। আমরা শুরু করছি শর্করা বিভাগ দিয়ে, ঠিক আছে? তাহলে শর্করা বিভাগে তোমার বইটা একটু খেয়াল করো, দেখবে এখানে 2টি টার্ম ইউজ করেছে। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস এবং অপরটি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। শব্দের যদি তুমি সঠিকভাবে শব্দগুলোকে যদি বিশ্লেষণ করো তাহলে খুব সহজেই এগুলোর সংজ্ঞা কিন্তু তুমি নিজেই পারবে। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। তার আগে গ্লাইকোজেন শব্দটা ছিল, তাই এইটা মানে হচ্ছে গ্লাইকোজেন প্লাস জেনেসিস। সো তোমরা এটা মানে করতে পারছো যে গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস বলা হয়। আমরা কিভাবে উৎপন্ন হয় আমরা কিন্তু জানি যে ওই যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট ছিল, ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে গ্লুকোজটা কোথায়? হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে যকৃতে আসে। যকৃতে আসার পরে দেন সেটা কি হয়? গ্লাইকোজেনে পরিণত হয়। এবং এই কাজে সহায়তা কে করে? ইনসুলিন করে থাকে। ইনসুলিন কোথায় থেকে নিঃসরণ হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। তো শর্করা বিপাকে আমরা এই 2টি প্রক্রিয়া সংগঠিত হতে দেখি। নিচেরটা কি দেখো, এখানে এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি কি পাচ্ছি? গ্লুকোজ প্লাস নিও প্লাস জেনেসিস। ওকে, নিও শব্দের অর্থ হচ্ছে নতুন, জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, আর গ্লুকোজ মানে হচ্ছে গ্লুকোজ। তারপরে গ্লুকোজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। তাহলে শর্করা বিভাগের ক্ষেত্রে আমরা এই 2টি প্রসেসের কথা উল্লেখ করলে কিন্তু চলবে। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, আরটি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। আমরা চলে যাচ্ছি প্রোটিন বিভাগে। বোর্ডে উল্লেখিত 1, 2, 3, 4 এই 4টি প্রসেসের মাধ্যমে প্রোটিন বিপাক সম্পন্ন হয়ে থাকে এবং এই ক্ষেত্রে যকৃৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো, প্রথম যে প্রসেসটা কথা বলছি সেটি হচ্ছে ডিঅ্যামিনেশন। খুব সহজ, তুমি বইয়ে আছে, একটু রিডিং পড়ে নিবা। ডি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, ডিই মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে নিশ্চয়ই এই প্রক্রিয়ায় একটি অ্যামিন মূলক কি হয়? ত্যাগ হয়। তাই এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। তাহলে 1 নম্বর প্রসেসের নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। দ্বিতীয়তে তোমরা দেখতে পাচ্ছ ইউরিয়া তৈরি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা প্রোটিন সংশ্লেষ, আর সবশেষ হরমোন সংশ্লেষ। এই 4টা প্রসিডিউরের মাধ্যমে কি হয়? প্রোটিন বিপাক সম্পন্ন হয় এবং এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যকৃতের বিশেষ ভূমিকা রয়েছে। আমরা চলে যাচ্ছি স্নেহ বিপাকে। স্নেহ বিপাকেও আমরা দেখব যে যকৃৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। তার মানে শর্করা, প্রোটিন এবং স্নেহ এই 3 জাতীয় খাদ্যের বিপাকেই কিন্তু কার ভূমিকা রয়েছে? যকৃতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চলে যাচ্ছি আরবিসি উৎপাদন ও ভাঙন এই পয়েন্টে। শিশুদেহে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় যকৃতে এবং পরবর্তীতে অস্থিমজ্জার বিভিন্ন কোষ এই দায়িত্ব পালন করে থাকে। একবার এই প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর যকৃৎ ঠিক তার বিপরীত কাজ সম্পন্ন করে, অর্থাৎ যকৃৎ আরবিসি ভাঙতে শুরু করে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিনের ভাঙন। আমরা সবাই জানি আরবিসি বা লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 4 মাস অর্থাৎ 120 দিন।
এই সময়সীমা অতিক্রম করার পরে যকৃৎ কী করে? যকৃৎ এবং প্লীহায় আরবিসিগুলো ধ্বংসপ্রাপ্ত হয় কার সহযোগিতায়? ম্যাক্রোফেজ নামক কোষের সহযোগিতায়। এবং আরবিসিতে বিদ্যমান যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনও কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়ে রক্তরসের সাথে মিশে যায়। কেমন? তাহলে এই যে হিমোগ্লোবিন ভাঙলো, এই ভাঙতে কে সাহায্য করছে? যকৃতে বিদ্যমান এক বিশেষ ধরনের কোষ, তার নাম হচ্ছে কুপার সেল। ওকে, তাহলে হিমোগ্লোবিনের ভাঙনে যকৃতের বিশেষ ভূমিকা রয়েছে। এবং সবশেষে 6 নম্বর আমরা দেখছি হরমোনের ভাঙন। হ্যাঁ, কম বেশি প্রায় সকল হরমোনের ভাঙনে কিন্তু যকৃৎ বিশেষ ভূমিকা পালন করে। আমরা চলে যাচ্ছি পিত্ত উৎপাদনে যকৃতের ভূমিকায়। যকৃৎ কোষ, যেটাকে আমরা বলি হেপাটোসাইট। কেন হেপাটোসাইট বলছি? দেখো, যকৃতের ইংরেজি নাম হচ্ছে লিভার, এবং লিভার সংক্রান্ত কিছু বোঝালে আমরা হেপাটিক শব্দটা ব্যবহার করি। এবং সেল থেকে আমরা কোন শব্দটা পাই? সাইট শব্দটা পাই। তাহলে হেপাটোসাইট শব্দের অর্থ হচ্ছে যকৃৎ কোষ। এই হেপাটোসাইট কোষসমূহ প্রতিনিয়ত পিত্তরস ক্ষরণ করে, যা পিত্তাশয় অর্থাৎ গল ব্লাডারে জমা থাকে। তার মানে পিত্ত উৎপাদনে কার ভূমিকা রয়েছে? যকৃতের বিশেষ ভূমিকা রয়েছে। এবং 8 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তাপ উৎপাদন। যেহেতু নানান ধরনের জৈবনিক কাজ প্রতিনিয়ত এই যকৃতে সম্পন্ন হচ্ছে, তাই এখানে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়ে থাকে। এই হচ্ছে পিত্ত উৎপাদন এবং তাপ উৎপাদন। এরপরে 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি টক্সিন বা বিষ অপসারণ। হ্যাঁ, এই টক্সিন বা বিষ অপসারণেও যকৃতের বিশেষ ভূমিকা রয়েছে। এবং রক্তে ব্যাকটেরিয়া মুক্তকরণের ক্ষেত্রেও ওই যে ম্যাক্রোফেজের কথা বলেছিলাম, কুপার সেল, সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা সংক্রান্ত সার্বিক আলোচনা। বন্ধুরা, আমরা এই পর্যন্ত যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা এই টপিকের যতটুকুন আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করলাম, প্লিজ তোমরা খাতায় সেই আলোচনাটুকুন তুলে নাও এবং আমাদের গ্রুপে সেই অংশটুকুন তোমরা পোস্ট করো। কেমন? তো আজ এই পর্যন্তই। আমরা আগামীতে ঠিক এরপর থেকে তোমাদের সামনে আলোচনা শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।